খোকন, শুনতে পাচ্ছিস খোকন? ও ডাকছে, ও ডাকছে খোকন। কে ডাকছে সেজদা? কে আবার? জুজু, শুনতে পাচ্ছিস না? ও ও বলছে ওর কাছে যাওয়ার জন্য। আমায় ভয় দেখাস না সেজদা, আমি কিন্তু জেঠির কাছে নালিশ করব। আমার কথা শেষও হয়নি, তার আগেই সেজদা হঠাৎ আমার ডান কানে হাত দিয়ে কানের মাকড়িটা কায়দা করে খুলে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এইবার শোন। আমি এক মুহূর্তের জন্য কেমন থম মেরে গেলাম। তারপর হঠাৎ শুনতে পেলাম সেই শব্দটা, একটা ফিসফিসে চাপা কণ্ঠস্বর। কেউ যেন বহু দূর থেকে ডাকছে। শব্দটা কানে এসে এমনভাবে আঘাত করছে যেন কানের ভেতর তীক্ষ্ণ সূচ ফোটাচ্ছে কেউ। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজ আমরা 1.5 লক্ষ মানুষের পরিবার। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমাদের পথ চলা এখনো অনেক বাকি। আপনারা আছেন তাই আমরা আছি, এভাবেই পাশে থাকবেন। যাই হোক, আর দেরি না করে শুরু করা যাক। অংশু নামের একটি ছেলের হাতে ঘটনাচক্রে চলে আসে প্রাচীন লোথাল সাম্রাজ্যের পিশাচ বৃত্তাকে জাগানোর মন্ত্রসিদ্ধ বই। আর তারপর আজকের কাহিনী দেবমাল্য কর্মকারের বৃত্তা, গল্প পাঠে আলাপন। আপনি যখন এই চিঠিটি পড়বেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তবুও আপনাকে এ বিষয়ে অবগত করা আমার একান্ত কর্তব্য, তাই এই চিঠিটি লিখছি। আমায় আপনি চিনবেন না, চেনার কথাও নয়, তবু আপনার জ্ঞাতার্থে জানাই, আমি কলকাতার এক বেসরকারি ব্যাংকের ছাপোষা কিরানি। আমার মতো বহু কিরানির জন্ম, মৃত্যু, নাম ধাম কেউ মনে রাখে না। আমারটিও রাখার প্রয়োজন নেই। ধরে নিন আমার নাম অমুক চন্দ্র রায়। এই চিঠিটি লেখার উদ্দেশ্য খুব সহজ এবং স্পষ্ট। আমি আপনাকে, বলা ভালো আপনার মারফত আরো অগুন্তি মানুষকে সতর্ক করতে চাই একটি লাল দরজা সম্বন্ধে। আগে এমন একটি লাল দরজা যা সেই শৈশব থেকে আমার পিছু নিয়েছে, যা আজ অবধি আমাকে আর আমার পরিবারকে রীতিমতো তাড়া করে বেড়াচ্ছে। না না, এতদূর পড়ে পাগলের প্রলাপ ভেবে চিঠিটা বন্ধ করে দেবেন না দয়া করে। জানি আপনি ব্যস্ত মানুষ, বিরাট পত্রিকার দায়ভার আপনার কাঁধে। তবুও ধৈর্য নিয়ে চিঠিটা শেষ অবধি পড়ার অনুরোধ জানাচ্ছি। কারণ বিশ্বাস করুন, সেই লাল দরজাটা সম্বন্ধে আপনারও এখন জানাটা ভীষণ প্রয়োজন, আপনার নিজের স্বার্থেই। কোন লাল দরজার কথা বলছি সে কথা লিখব, তার আগে একবার ভাবুন তো, আপনি কি কখনো জুজুর কথা শুনেছেন? জুজু ছোটবেলায় না খেলে মায়েরা যার কথা বলে বাচ্চাদের ভয় দেখায়, খেয়ে নাও, জুজু আসবে, শুয়ে পড়ো, জুজু আসবে। আগে সেই জুজু শুনেছেন নিশ্চয়ই। এই বঙ্গদেশে এমন কোনো বাচ্চা বোধহয় নেই যাকে তার মা ছোটবেলায় জুজুর ভয় দেখায়নি। কি ছোটবেলায় আপনিও সেসবে বিস্তর ভয় পেতেন নিশ্চয়ই। কিন্তু ধরুন, আমি যদি বলি সত্যি জুজু আছে, আগে সত্যি জুজু আসে বাচ্চাদের নিতে, বিশ্বাস করবেন? কি ভাবছেন?
আপনার পত্রিকায় গল্প ছাপানোর লোভে এই চিঠিখানা লিখছি, তাই তো? আগে না, আমি জানি এতক্ষণে আপনার বদ্ধমূল ধারণা হয়েছে যে আমি বদ্ধ উন্মাদ একজন মানুষ, খামোখা চিঠি লিখে আপনাকে বিরক্ত করছি। আমার স্ত্রীরও তেমনটাই বিশ্বাস, কিন্তু আমি যা বলছি তার এক বর্ণ বানিয়ে বলছি না, একেবারে খাঁটি সত্যি কথা। ভাবছেন নিশ্চয়ই প্রথমে লাল দরজার কথা বলেছিলাম, তারপর হঠাৎ জুজুর গল্পে ঢুকে পড়লাম কি করে। সেই কাহিনী বলবো বলে এই চিঠি লেখা। তবে এই গল্প কিঞ্চিত দীর্ঘ হবে, তাই আগে থাকতেই অনুরোধ, চিঠির শেষ অবধি না পড়ে চিঠিটা বন্ধ করবেন না কিন্তু, কেমন? আগে যেই লাল দরজাটার কথা বলছিলাম সেটার সম্বন্ধে জানতে পারি আমার ছোটবেলায় শিলিগুড়ির নিকটে কাসাংপা টি এস্টেটের নাম শুনেছেন? বোধহয় শোনেননি। উত্তরবঙ্গে ব্রিটিশ আমলে যে কটি টি এস্টেট তৈরি হয়েছিল, কাসাংপা তার মধ্যে অন্যতম এবং সবচাইতে পুরনো বোধহয়। ওই টি এস্টেটই আমাদের পৈতৃক ভিটা। শুনেছি কোনো এককালে আমার পূর্বপুরুষেরা ছিলেন ওই এলাকার জমিদার। পরে ব্রিটিশ আমলে ওসব জায়গায় বড় বড় চা বাগান তৈরি হলে তেনারা টি এস্টেটের দায়িত্ব নেন। সেসব অবশ্য আজ আর কিছুই নেই, শুধু ঢাকার মধ্যে একখানা বিশাল বড় পৈতৃক ভিটাই রয়ে গেছিল বংশের শেষ সম্বল হিসেবে। যখন আমি জন্মাই আমার বাবা কলকাতাতেই চাকরি করতেন, ধর্মতলার কাছে একটা ছাপাখানায়। মাসিক 5 টাকা বেতন পেতেন। এমনিতে অভাবের সংসার হলেও টেনে টুনে দিব্যি চলে যেত। আমার বাবা ছিলেন বংশের সবচাইতে ছোট। আমার 2 জেঠু থাকতেন ওই শিলিগুড়ির পৈতৃক ভিটাতেই। ওখানে দুজনেই পৈতৃক চা রপ্তানির ব্যবসাটা সামলাতেন। এরই মধ্যে আমার বয়স তখন 5 কি 6 হবে। বাবার চাকরিটা হঠাৎই চলে গেল। এদিকে বাজার তখন মোটেই ভালো নয়। একটা চাকরি পাওয়া ওই বাজারে যাকে বলে অসম্ভব ব্যাপার। আমি ছোট, কিভাবে সংসার চলবে, বাড়ির ভাড়া মেটাবে কে? অগত্যা বাবা ঠিক করলেন সব গুটিয়ে নিয়ে আবার শিলিগুড়ি ফিরে যাবেন, ওখানেই আমাদের থাকবার ব্যবস্থা হবে আপাতত। বাবা কলকাতায় চেষ্টা চালাবেন। যতদিন না ভালো স্থায়ী একটা চাকরি পাওয়া যাচ্ছে ততদিন শিলিগুড়িতে থাকা ছাড়া কোনো উপায় নেই। ক্ষমা করবেন, দেখুন আসল গল্পটা বলার বদলে কেমন নিজের পারিবারিক পাঁচালি খুলে বসেছি। আজকাল অমন একটু হচ্ছে জানেন, এক কথা বলতে বসে আর এক কথা বলতে শুরু করছি। আমার বউ তো বলে পাগলের প্রলাপ। যাই হোক, ওই যখন 6-7 বছর বয়স তখন আমি প্রথম গেলাম শিলিগুড়িতে। এখনো মনে আছে, বিশাল বড় সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেছিলাম। এত বড় বাড়ি যে আমার পরিবারের কারো থাকতে পারে কোশমিনকালেও ভাবিনি। তবে কিনা বাড়িটার অবস্থা খুব একটা ভালো ছিল না। আয়তনে বড় হলেও বিস্তর জায়গায় রং চটে গিয়েছিল। শ্যাওলা ধরে টরে সে এক বিশ্রী অবস্থা। তবুও এককালে এ বাড়ি যে বিশাল জমিদারির প্রাণকেন্দ্র ছিল তা ওই বয়সেই কল্পনায় কল্পনায় কেমন করে মনে যেন আঁকা হয়ে গিয়েছিল। মানে ওই আর কি, বুড়োরা যেমন ভাবে যৌবনে কেমন সুন্দরটি দেখতেছিলাম, তেমনি বাড়িটাকে দেখে তার যৌবনের রূপ কল্পনার মতন। ও বাড়িতে আমার জেঠুরা তো আমাদের পরম যত্নে আদরে আপন করে নিল। আমার মাকে জেঠিমারা বলল, কতবার করে বলেছিলাম ছোট ঠাকুরপোকে চলে এসো চলে এসো, বাপের ভিটে ছেড়ে কতদিন। শেষমেশ ঠাকুর কথা শুনলো তবে। সেসব কথা শুনে আমার মা ঘোমটার আড়ালে মলিন হাসি হেসেছিলেন। বাবা অবশ্য কিছু উত্তর দেননি। শুধু যেদিন বাবা
আমাদের রেখে কলকাতা ফেরত গেলেন, তার আগের রাতে একটা অদ্ভুত কথা মাকে বলে গিয়েছিলেন। এখনো আমার স্পষ্ট মনে আছে। সেবার বেশ জাঁকিয়ে শীত পড়েছিল, কম্বল গায়ে দিয়ে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ ফিস ফিসে কথার স্বরে আমার ঘুমটা ভেঙে গেল। প্রায় মাঝরাত, ঘরে একটা মাত্র লণ্ঠন টিমটিম করে জ্বলছে, বাইরে হাজার রকম অচেনা অজানা পোকামাকড়ের সমবেত কলরব। বাবা ফিস ফিস করে মাকে বললেন, মনু, কাউকে বিশ্বাস করো না এখানে, আর আর খোকাকে চোখে চোখে রেখো সব সময়। আমার মায়ের ভালো নাম মানবী, বাবা মনু বলেই ডাকতেন। এমন কেন বলছো? বলছি তার কারণ আছে। এমনি এমনি কি এই ভিটেমাটি ছেড়ে আমি চলে গেছিলাম? যাই হয়ে যাক, আমার খোকা যেন কানের মাকড়ি না খোলে। আমি খুব শিগগিরই তোমাদের নিতে আসবো। আর আর খোকাকে সব সময় নজরে নজরে রাখবে, ও যেন তোমার নজরের আড়াল না হয়, বুঝেছো? সে কবেকার কথা এখনো ছবির মতন মনে আছে। ভাবলে অবাক লাগে, মানুষ সময়ের সাথে সাথে ছোটবেলার প্রায় সবকিছুই ভুলে যায়, অথচ খুব সামান্য অপ্রয়োজনীয় কিছু কিছু স্মৃতি সারা জীবন তার মনের মধ্যে গেঁথে থাকে, একদম স্পষ্ট ছবির মতন। চাইলেও সেসব মুছে ফেলা যায় না। যাই হোক, মাকড়ির কথায় ফিরি বরং। ও ব্যাপারটা বলতে ভুলে গেছি। জ্ঞান হওয়া স্তক দেখেছি আমার দুই কানেই বড় বড় কানের দুলের মতন কি যেন পরানো। ছোটবেলায় অত বুঝতাম না, একটু জ্ঞান হতে মা একটা সুন্দর নাম বলেছিল। ওগুলো হলো কুণ্ডল। মহাভারতে কর্ণের যেমন ছিল, আমাদের বংশে নাকি বাচ্চাদের ওটা পড়তে হয় যতদিন না বয়স 14 হচ্ছে ততদিন, অর্থাৎ যতদিন না শৈশব পেরিয়ে কৈশোরে পা দিচ্ছি ততদিন অবধি। এই বাড়িতে এসে দেখি এখানেও সবার কানে ওই কুণ্ডল। সবার মানে বাচ্চাদের। বড় জেঠুর 3 ছেলে মেয়ে। সবচেয়ে বড় রাঙাদি তখন ক্লাস 7-এ পড়ে, তারপর বুবাইদা আর বুলুদি, দুজনেই ক্লাস 5 উঠেছে। সকলের কানেই ওরকম মাকড়ি। আর আমার মেজ জেঠুর একটি ছেলে, সে আমার চাইতে বছর 1.5 বড় হবে। ওর নাম ছিল বাবলু। আমি অবশ্য ওই নামে ওকে ডাকতাম না। আমার মা শেখালো ওকে সেজদা বলে ডাকতে। আমিও সেই নামে ওকে ডাকতে শুরু করলাম। দেখতে দেখতে দিন কেটে যেতে লাগলো। শিলিগুড়িতে সেবার বেশ ঠান্ডা পড়েছে। আমাদের যেখানে বাড়ি তার থেকে মিনিট 20 রেবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা পেরোলে কাসাংপাটি এস্টেট। আমি তখনও স্কুলে ভর্তি হইনি। প্রায় দিনই দুপুরবেলা আমি আর সেজদা বেরিয়ে পড়তাম ওই টি এস্টেটের পথে। ছোটবেলায় মানুষের দেখার চোখে এক ধরনের বিস্ময় থাকে, জানেন তো। যাই দেখি ভালো লাগে, ফুল ফল গাছপালা পোকামাকড়, এমনকি রোদ্দুর মোড়ানো আকাশের বুকে ভেসে চলা মেঘের সারি, সবকিছু দেখলেই মন ভালো হয়ে যায়। আমি আর সেজদা তখন এইসবের মধ্যে মজে আছি। দিন দিন সেজদা আমার খুব কাছের বন্ধু হয়ে উঠছে। টি এস্টেটের পিছনের দিকে একটা ছোট্ট পাহাড়ি নদী ছিল, তাতে সবসময় হাঁটু সমান জল। আমি আর সেজদা প্রায়ই সেই নদীতে গিয়ে পা ডুবিয়ে বসে থাকতাম। নদীর জলে থাকা পাথর ঠোকরা মাছগুলো ঝাঁক বেঁধে এসে আমাদের পায়ে ঠোক্কর দিত। এক অদ্ভুত শিরশিরানি অনুভব হতো সারা শরীরে। একদিন এরকমই সেই নদীর জলে পা ডুবিয়ে বসে আছি। হঠাৎ সেজদা বলল, খোকন, তুই জুজুর কথা শুনেছিস? জুজু মানে? মা না খেলে যে জুজুর কথা বলে? হ্যাঁ, শুনেছি। বাচ্চারা দুষ্টুমি করলে জুজু আসে। হুম, তুই ভুল শুনেছিস রে খোকন। দুষ্টুমি না করলেও সে আসে।
জুজু এসে বাচ্চাদের মাথা চিবিয়ে খায়। আমাদের বাড়িতেও জুজু আছে জানিস খোকন। হ্যাঁ? কি? হ্যাঁ রে, সত্যি বলছি খোকন, বাড়ির সবাই জানে। আর সেই জন্যই তো আমাদের কানে এই মাকড়ি পরিয়ে রেখেছে ওরা। জানিস খোকন, মাকড়ি খুললেই তুই জুজুর ডাক শুনতে পাবি। কি বলছিস এসব সেজদা? হ্যাঁ রে, মাকড়িটা খোল, তুইও শুনতে পাবি জুজুর ডাক। দেখ। আমি অবশ্য মাকড়ি খুলিনি। আমার মা বারবার বলে দিয়েছিল, যাই হয়ে যাক খোকন, কানের মাকড়িতে হাত দিবি না। সেজদা আমার মুখে ভয় দেখে বলল, দূর পাগল, ভয় পেলে হবে? আমি তো ভাবলাম আমি তোকে ওই লাল দরজাটা দেখাবো রে খোকন। কোন লাল দরজাটা? যেই দরজার পিছনে জুজুকে আটকে রাখা হয়েছে। ধুর, তুই তো কিছুই জানিস না দেখছি। আমাদের বাড়িতে অনেক অনেক বছর ধরে জুজু আটকে আছে রে। তুই দেখবি সেই লাল দরজাটা, দেখবি। ওই দিন আমি অবশ্য আর কিছু বলিনি। আমার মুখে ভয় দেখে সেজদা বেজায় হেসেছিল। আবার ভয় দেখালে মাকে বলে দেব কিন্তু। ভীতু ভীতু, জুজুর ভয়ে ভীতু। হ্যাঁ, ভীতুই ছিলাম বটে। এরপর প্রায় সপ্তাহখানেক সিজদার সঙ্গে কথা বলিনি। ওর সাথে খেলতেও বেরোতাম না। সিজদা খালি মাঝে মাঝে ঘরে উঁকি দিয়ে বলতো, হ্যাঁ খোকন, চল তোকে সেই লাল দরজাটা দেখিয়ে আনি। ওর পিছনে কি আছে জানিস তো? জুজু। জুজু কি করে জানিস? জানতেও চায় না, যাও। জানতে চাস না? জুজু তোর মতো বাচ্চাদের মাথা চিবিয়ে খায়, বুঝলি? এই কথাটা বলেই সিজদা চোখ পাকিয়ে খুব হাসত। আমিও ভয়ে কেঁদে ফেলতাম। ওই ছোট্ট বয়সে আপন কল্পনায় জুজুর যে ভয়াবহ মূর্তি আমার মনে আঁকা হয়েছিল, তা বারংবার ভেবে শিহরিত হতাম। আর মনে মনে ভাবতাম, সেজদা খুব খারাপ ছেলে। জুজু এসে সেজদাকে ধরুক। আমাদের ওই বাড়িতে কিছু অদ্ভুত নিয়ম কানুন ছিল জানেন। সন্ধ্যার পর বাচ্চারা কেউ ঘরের বাইরে পা রাখত না। সূর্যি ডুবলেই বাচ্চারা যে যার নিজের ঘরের মধ্যেই থাকত। তাদের ঘরের শিকল বাইরে দিয়ে বন্ধ করে বড়রা নিজেদের কাজবাজ করত। এমনই এক সন্ধ্যাবেলা মেজ জেঠুর ঘরে আমি আর সিজদা বসে আছি। ঘরের দরজা বন্ধ করে আমার মা আর মেজ জেঠি কোথায় যে গেছে কে জানে। ঘরের মধ্যে একটা পিদিম জ্বলছে। তার অল্প আলোয় সিজদার পিছনের দেওয়ালে ওই ছায়াটাকে সাক্ষাৎ দৈত্যের মতন লাগছে। হঠাৎ সিজদা বলে উঠল, খোকন, শুনতে পাচ্ছিস খোকন? ও ডাকছে, ও ডাকছে খোকন। কে ডাকছে সেজদা? কে আবার? জুজু, শুনতে পাচ্ছিস না? ও বলছে ওর কাছে যাওয়ার জন্য। আমায় ভয় দেখাস না সেজদা। আমি কিন্তু জেঠির কাছে নালিশ করব। আমার কথা শেষও হয়নি, তার আগেই সিজদা হঠাৎ আমার ডান কানে হাত দিয়ে কানের মাকড়িটা কায়দা করে খুলে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এইবার শোন। আমি এক মুহূর্তের জন্য কেমন থম মেরে গেলাম। তারপর হঠাৎ শুনতে পেলাম সেই শব্দটা, একটা ফিসফিসে চাপা কণ্ঠস্বর। কেউ যেন বহু দূর থেকে ডাকছে, শব্দটা কানে এসে
এমন ভাবে আঘাত করছে যেন কানের ভেতর তীক্ষ্ণ সূচ ফোটাচ্ছে কেউ। সঙ্গে সঙ্গে কানের মাকড়িটা আবার পরে নিলাম আমি। সেজদা এবার আমার হাতে চিমটি কেটে বলল, দেখলি তো ও ডাকছে, চল যাবি, দরজাটা দেখতে যাবি কখন? ও ওই দরজাটা। আমার হয়তো বলা উচিত ছিল যে যাব না, কিন্তু সেজদার কথার মধ্যে এমন এক ধরনের কৌতূহলের হাতছানি লুকিয়েছিল যে আমি কিছুতেই না বলতে পারলাম না। সেজদা দেখলাম চুপি চুপি কি একটা কায়দায় ঘরের ভেতর থেকেই দরজাটা খুলে ফেলল। তারপর চোখ টিপে আমাকে ইশারা করে বলল, এই খোকন, ওই দেখ। আমিও কেমন মন্ত্রমুগ্ধের মতন সেজদার পিছু নিলাম। কানের মধ্যে তখনও ওই শব্দটা কেমন যেন পাচ্ছে, খুব ফিসফিসে, খুব ক্ষীণ একটা শব্দ, ঠিক যেন কেউ বলছে, আয় আয় আয়। সেজদা আমাকে যে কোন কোন গলি ঘুঁজির মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো আমি কিছু বুঝতেই পারলাম না। গলির পর গলি, ঘরের পর ঘর। যত এগোই চারিপাশ শীতল হতে থাকে, দেয়ালে নোনার গন্ধ বাড়তে থাকে, বুকের ভেতরে যেন দম বন্ধ হয়ে আসে। যে বাড়িতে সকালবেলায় আমি দাপিয়ে বেড়াই, সন্ধে হতে সেই বাড়িটাই আমার কাছে কেমন যেন অচেনা মনে হতে লাগলো। এত কানা গলি বাড়ির ভেতরে আদৌ ছিল? সিজদার পিছন পিছন যেতে যেতে কখন যে একটা সরু সিঁড়ির সামনে এসে দাঁড়িয়েছি খেয়ালই নেই। সন্ধ্যার ঝিম ধরা অন্ধকার সেই সিঁড়িটাকে আড়াল করে রেখেছে। জানিস খোকন, এই সিঁড়িটা কিন্তু সবাই দেখতে পায় না। জুজু যাকে ডাকে সেই একমাত্র সিঁড়িটা খুঁজে পায়। আমার বুকের ভেতরটা আবার কেমন যেন শিরশির করে উঠল। সেজদা আমার হাতটা ধরে ধীরে ধীরে নিচের দিকে এগোতে লাগলো। একটা সময় সিঁড়ির একেবারে শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ালাম। কোথাও কিছু নেই, তবু একটা হালকা আলো যেন চতুর্দিকে ছড়িয়ে আছে। তারই মধ্যে প্রথমবার আমি ওটাকে দেখলাম, সেই লাল দরজাটাকে। একেবারে টকটকে রক্তের মতন লাল নয়, আবার গাছের বাকলের মতন খয়েরি ধাঁচের লালও নয়। সন্ধ্যার আকাশে সূর্য ডুবে যাওয়ার আগেই যেমন হালকা লালচে আভা ছড়িয়ে পড়ে, ঠিক তেমন লাল। বেশ বড় কাঠের একটা দরজা, কিন্তু দরজায় কোনো ছিটকিনি নেই। আমি অবাক হয়ে ভাবলাম, এই দরজা খোলে কেমন করে? সেজদা ধীর পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আচমকাই দরজায় হাত রেখে কেমন যেন থরথর করে কাঁপতে শুরু করলো। ওর কাঁপুনি দেখে বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো আমার। একসময় নিজে থেকেই কাঁপুনি থেমে গেল। তারপর আমার দিকে ফিরে তাকালো সেজদা। আমি দেখলাম ওর চোখ দুটো কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, ঘাড়টা হেলে গেছে ডান দিকে, মুখের ভাবে মৃদু অস্বস্তি। একটা অদ্ভুত কর্কশ কণ্ঠে সেজদা বলে উঠল, এই খোকন, জুজুর কাছে যাবি? জুজু তোকে দেখতে চায়, দেখতে চায় তোকে। সেজদা, আবার আবার ভয় পাওয়াচ্ছ আমায়? আমি তখন ঠকঠক করে কাঁপছি। আচমকাই সেজদা এসে আমার হাত দুটো চাপটে ধরে সেই একই রকম কর্কশ কণ্ঠে বলল, ভয় পাচ্ছিস খোকন? আমার কাছে তো তোকে আসতেই হবে। ছেলের হাতে বাপের রক্ত, রক্ত
আমাদের ঋণ শোধ করবি না? ঋণ শোধ করতে তো তোকে আসতেই হবে, তাই না খোকন? বিশ্বাস করুন, আমার যে কি হলো, প্রচন্ড ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমি ওখানেই মূর্ছা গেলাম। ওর পর আমার আর কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে সেজিতা যখন শেষে কথাগুলো বলছিল, ওর চোখ দুটো কেমন যেন ধীরে ধীরে লাল হয়ে উঠছিল। আচ্ছা, ছোটবেলায় জুজুর বর্ণনা আপনি কেমন শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। জুজুর সারা শরীর ধোঁয়ার মতো গাঢ় অন্ধকারে ঢাকা, বড় বড় হাত পা, ধারালো সব নখ, আর জুজুর চোখ দুটো রক্তের মতো লাল। আমি অন্তত মায়ের কাছে তেমনটাই শুনেছিলাম। কি জানেন, মাঝে মাঝে গল্প কথার আকারে বলা অনেক কিছুই কেমন সত্যি হয়ে যায়। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সময় অপচয় না করে পুনরায় প্রসঙ্গে ফিরছি। আমার যখন জ্ঞান ফিরল তখন গায়ে ধুম জ্বর। মাথার সামনে মা জলপট্টি দিচ্ছে, বাড়ির সবাই উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। বড় জেঠিমা ধমকের সুরে কাকে কি যেন বলছিল, আর সবার পিছন থেকে আমার দিকে তাকিয়ে উঁকি মারছে সেজদা। ওর মুখে একটা দুষ্টু হাসি। ব্যাস, আর কিছু মনে নেই। পরে মায়ের কাছে শোনা আমাকে নাকি বাড়ির একদম শেষ প্রান্তে একটা দেওয়ালের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। ওই দেওয়ালে নাকি আমি একটা মস্ত দরজার ছবি এঁকেছিলাম। যদিও আমি মাকে কখনো বলিনি আসলে কি হয়েছিল ওই দিন। বললেই বাকি, ছোটদের কথা কি কেউ বিশ্বাস করে? আপনার ছেলে বা মেয়ে আর যদি এসে এমন একটা গল্প বলে, আপনাকে বিশ্বাস করবেন? না 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 না, বিরক্ত হয়ে চিঠিটা এখানেই বন্ধ করে দেবেন না। গল্প কিন্তু এখনো ঢের বাকি। ওই ঘটনার পর বেশ কয়েকদিন আমি আর ঘর ছেড়ে বেরোইনি। মাও আমাকে সবসময় চোখে চোখে রাখতেন। বাবা একবার এসে দেখে গেলেন, বলে গেলেন মাসখানেকের মধ্যেই কলকাতা নিয়ে চলে যাবেন, এ বাড়িতে আর নয়। কিছুদিন যেতে না যেতেই আবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। মনের ভেতরের ভয়টা আস্তে আস্তে আবার মুছে গিয়ে শৈশবের বিস্ময় ভরা প্রজাপতি দু চোখের সামনে আবারও ডানা মেলে উঠতে লাগলো। আমিও আবার বেরোতে লাগলাম বাইরে। সেজদাকে তখন দেখি না বললেই চলে। কোথায় থাকে কে জানে। জেঠিকে জিজ্ঞেস করলে বলে ও তো নেই, ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছি। তবুও আমার মনে হয় সবাই যেন মিথ্যে কথা বলছে। সেজদা আছে, এই বাড়ির কোথাও একটা আছে। একদিন বুলু দিদির সাথে লুকোচুরি খেলতে খেলতে দোতলার একটা ঘরের মধ্যে লুকোতে যাব, হঠাৎ শুনি পাশের ঘর থেকে গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ। ঘরের দরজার ছিটকিনিটার মধ্যে দেখলাম লাল সুতোর মতন কি সব জড়ানো, আর ওর ওপরেই বেশ বড় একটা ছিদ্র। সেটা দিয়ে চোখ রাখতে দেখি ভেতরে সেজদা গুমড়ে গুমড়ে কাঁদছে। সেজদা, খোকন, তুই এখানে কি করছিস সেজদা? তুই না বোর্ডিং স্কুলে গেছিলিস? ওসব মিথ্যে কথা রে খোকন। ওরা আমাকে আটকে রেখেছে, জুজু আমাকে নিয়ে যাবে তাই। কে নিয়ে যাবে? জুজু? হ্যাঁ রে খোকন, আমি তো ওই দরজাটার ভিতরে ঢুকে পড়েছিলাম, তাই একবার ওই ঘরের ভেতরে ঢুকলে জুজুর হাত থেকে আর বাঁচা যায় না। জুজু আমাকে নিয়ে যাবেই।
সেই জন্য ওরা আমাকে আলাদা করে রেখেছে, জানিস কখন? কোন দরজাটার কথা বলছো সেজদা? সেই যে লাল দরজাটা তোকে দেখালাম না। ওর ভেতরে ঢুকেছিলে? হ্যাঁ রে, কি দেখলে? ওর ভিতরে অনেকগুলো বাচ্চার মাথার খুলি আছে রে। আর 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 জুজুকে কেমন দেখতে জানিস খোকন? হ্যাঁ, আমি আর ওই দরজার সামনে দাঁড়াইনি, পাগলের মতন দৌড় দিয়েছিলাম নিচের দিকে। মনের ভিতর তখন একটা ভয় চেপে বসেছে। মনে মনে ভাবছি, সত্যি কি সেজদা ওই লাল দরজার ভিতরে ঢুকেছিল? সত্যি কি ও দেখেছে জুজুকে? সেই রাতে মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম। যতই হোক, বাচ্চাই তো ছিলাম। ছেলেবেলার আনন্দ, দুঃখ, রাগ, ভয় এসব কোনো কিছুই খুব জোরালো কারণ থাকে না, এই কথা আপনি মানবেন নিশ্চয়ই। যাই হোক, এরপর আরো বেশ কিছুদিন কাটলো। আমার মনের মধ্যে মাঝে মাঝেই উপরে যাওয়ার কৌতূহলটা জেগে উঠত। তারপরেই সেটাকে আবার দমন করতাম আমি। কোনো কোনো দিন আবার পারতামও না। দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি উপরে গিয়ে ওই দরজার সামনে দাঁড়াতাম। তারপর ফিস ফিস করে বলতাম, সেজদা, চালতা মাখা খাবি? না, কেন? আমার মুখে স্বাদ নেই, খালি তেষ্টা পায় আমার। জল দেব? না, জল খেলেও আমার তেষ্টা মেটে না। আমি একদিন ভয়ে ভয়ে সেই দরজার ছিদ্রে চোখ রাখলাম। সঙ্গে সঙ্গে সারা শরীর কেমন শিউরে উঠলো আমার। সেজদা আগের চাইতে কেমন যেন শুকিয়ে গেছে। চোখের তলায় ঘন কালির দাগ, আর সারা গায়ে বসন্তের মতো লাল লাল ফুসকুড়ি। সেজদা, তোর গায়ে ওগুলো কি? জুজুর কামড়। রোজ রাতে ও আমাকে কামড়ায়, যতদিন না আমার মাথা চিবিয়ে খাচ্ছে। এই কখন আমাকে জুজুতে ধরেছে জানিস কখন? আর জুজুতে ধরলে মানুষ আস্তে আস্তে এরকমই হয়ে যায়। আর জুজু কাদের ধরে জানিস? কাদের? যারা জুজুর ডাক শোনে। এই যেমন তুই শুনেছিস। হ্যাঁ, কথাগুলো বলেই সেজদা কেমন যেন বিয়াক্কেলের মতো হেসে উঠল। আমিও ভয় পেয়ে নিচে ছুট দিলাম। জানেন, এরপর থেকেই বুকের মধ্যে জুজুকে নিয়ে আমার ভয়টা ক্রমশ যেন বাড়তে থাকে। সত্যি কি সেজদাকে জুজুতে ধরেছে? সত্যি কি জুজু বাচ্চাদের মাথা চিবিয়ে খায়? আমিও তো জুজুর ডাক শুনেছিলাম। তাহলে কি জুজু আমাকেও ধরবে? একটা অজানা ভয় সবসময় আমার বুকের ভেতর আঁচড় কাটতে থাকে নিঃশব্দে। অথচ জানেন, সেই ভয়ের কথা কাউকে বলতে পারি না। যদি ওরা আমাকে আটকে রাখে সেজদার মতন, তখন কি হবে? এরকমই কাটছিল। আমি ধীরে ধীরে মনের ভেতর জুজু শব্দটাকে আরো আরো বেশি ভয় পেতে শুরু করেছিলাম। অপেক্ষায় দিন গুনছি, কবে বাবা এই ভুতুড়ে বাড়ি থেকে আমাদের নিয়ে যাবে। এরকমই একদিন রাতে ঘুমিয়ে আছি। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল সন্ধ্যে থেকে। কড়কড় করে বাজ পড়ছে, উত্তাল আবহাওয়া। আমি তো সন্ধ্যার পর থেকেই ঘরের বাইরে আর বেরোইনি। হঠাৎ মাঝরাতে মনে হলো কেউ যেন ঠিক পায়ের কাছটায় হাত দিয়ে আমাকে ডাকছে। আমি ঘুম থেকে উঠে প্রথমটা বুঝতে পারলাম না কে।
ঘরের পিদিম যে কখন নিভে গেছে কে জানে। ঝোড়ো বাতাসে জানলাটা একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। পর্দাগুলো উঠছে প্রেতের মতন। নিচে অন্ধকারে ঘরটা ডুবে আছে একেবারে। খোকন, আমার সাথে আয়। কোথায় যাবো সেজদা? আরে আয় না, একটা জিনিস দেখাবো। ওরা আমাকে কাল নিয়ে যাবে রে। তার আগে তোকে আমি জিনিসটা দেখাতে চাই খোকন। আয় আয় আয়। কি যে হলো! মন্ত্রচালিতের মতন ধীরে ধীরে মায়ের হাতটা সরিয়ে নিচে নামলাম। তারপর ধীরে ধীরে পিছু নিলাম সেজদার। তুই যেটা বিশ্বাস করতে পারতিস না, চল না নিজেই দেখবি। আয় আয়। সেজদা ধীর পায়ে দোতলার উপরে উঠে যাচ্ছে, আমিও ওর পিছন পিছন উপরে উঠে যাচ্ছি। একসময় ওই ঘরটার সামনে এসে ও দাঁড়ালো, সেই ঘরটা যেখানে ওকে এতদিন আটকে রাখা হয়েছিল। তারপর ফিস ফিস করে বলল, ওই দেখ খোকন, ভিতরে দেখ। আমি ধীর পায়ে দরজা অব্দি এগিয়ে গেলাম। কি এমন জিনিস যা দেখানোর জন্য সেজদা আমায় এত রাতে উপরে নিয়ে এলো? দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকাতেই আমার সারা শরীর বরফের মতন জমে গেল যেন। আমি দেখলাম ঘরের বিছানার উপর একটা অন্ধকার ছায়ার মতন মূর্তি বসে আছে। মানুষের থেকে সে কয়েক গুণ লম্বা। একটা যেন ধোঁয়ার মতন অন্ধকার ঘিরে রয়েছে ওর চারপাশটা। আর তারই সাথে একটা অদ্ভুত ফিসফিসে স্বর ছড়িয়ে পড়ছে ঘরের ভিতর। হঠাৎ পিছন থেকে কে আমায় সজোরে ধাক্কা মারলো। আমি টাল সামলাতে না পেরে একেবারে বিছানার সামনে হুমড়ি খেয়ে পড়লাম। আর তখনই শব্দটা পেলাম, কচ 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 কচ। শক্ত জিনিস চিবিয়ে খেলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন শব্দ। ঠিক এই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। আর সেই আলোয় আমি দেখলাম সেই বিশাল ভয়ঙ্কর জন্তুটার দু হাতে ধরা আমার সেজদার নিষ্প্রাণ শরীরটা। সেজদার মাথাটা আধ খাওয়া, চোখ দুটো আমার দিকেই স্থির হয়ে আছে। মুখে সেই অদ্ভুত হাসিটা। খোকন, এবার যে তোর পালা। তোর একবার যে জুজুর ডাক শুনে ফেলেছে, সে তো আর মুক্তি পায় না রে খোকন। তোকে তো আমার কাছে আসতেই হবে। সেই অন্ধকার ধোঁয়ার মধ্যেই স্পষ্ট দেখলাম জল জল করছে লাল দুটো চোখ। ভয়ে আতঙ্কে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো একটাই কথা, জুজু। কে? এতদূর পড়ে বিরক্ত হচ্ছেন নিশ্চয়ই, জানি। ভাবছেন পুরোটাই একটা আজগুবি গপ্প ফেঁদে আপনাকে লিখছি। নিশ্চয়ই আমার কোনো বদ মতলব আছে। আগে না, গল্পটা পুরোটা শুনলে বুঝতে পারবেন কেন ধান ভানতে শিবের গাজন গাইতে বসেছি। গল্পে ফিরি। সেইবার আমার যখন জ্ঞান ফিরল, আমি আর শিলিগুড়িতে নেই, একেবারে কলকাতার হাসপাতালে। চোখ খুলে দেখলাম সালাইন চলছে। বাবা মা উদ্বিগ্ন মুখে আমার দিকে চেয়ে আছে।
আমার জ্ঞান ফিরতে মা কাঁদতে শুরু করলেন। বাবারও দেখলাম আনন্দের চোখে জল গড়াচ্ছে। তারপর ডাক্তারটা কি সব গম্ভীর গম্ভীর কথা বলল। মা বাবা সেসব মন দিয়ে শুনল। আমার সেসব কিছুই মনে নেই। শুধু মনে আছে ওই হাসপাতাল থেকে আমি কিন্তু আর শিলিগুড়ি ফিরলাম না, ফিরলাম কলকাতার ভাড়া বাড়িতে। ভাগ্যক্রমে আমার বাবা ততদিনে আরেকটি চাকরি জোগাড় করে ফেলেছিলেন। এরপর ওই বাড়িতে এতগুলো বছরের মধ্যে আর যাওয়া হয়নি। শুধু মাকে যতবার জিজ্ঞেস করেছিলাম, ও মা, বলো না সেজদার কি হলো মা? ও মা, সেজদার কি হলো বলো না। সেজদার নেই খোকন, খুব কঠিন রোগ হয়েছিল তার। বসন্ত রোগে মারা গিয়ে সে ভগবানের কাছে চলে গেছে। যারা ভগবানের কাছে চলে যায় তাদের আর বারবার মনে করতে নেই বাবা। অথচ আমি তো জানি মা আমার সত্যি কথা বলেনি। বলবে কি করে? পরে বুঝেছি এত বড় সত্যি কথা বললে এলাকার কেউ টিকতে দিত না ওদের। একই গাঁ-গঞ্জ, তাই আবার নানান ধরনের আদিবাসী লোকজন। সেই জন্যেই হয়তো সেজদার মৃত্যুকে ওরা বসন্ত বলে চালিয়ে দিয়েছিল। আপনি কি ভাবলেন আমি ওই বাড়ি ছেড়ে কলকাতায় চলে এলাম মানে গল্প এখানেই শেষ, তাই তো? আগে না, গল্প এখানেই শুরু। আমি তো ওই বাড়ি থেকে চলে এলাম, কিন্তু ওই দরজাটা কিন্তু কিছুতেই আমার পিছু ছাড়লো না। এখানে এসে বাড়িতেও হঠাৎ হঠাৎ মনে হতো দরজাটা আমায় ডাকছে। সেই অদ্ভুত শব্দটা শুনতেও পেতাম মাঝে মাঝে। চলে আয়। স্বপ্নে প্রায়ই দেখতাম ওই লাল দরজাটা আমার সামনে আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর ভিতর থেকে কেউ যেন আমায় ডাকছে। অথচ সেসব কথা আমি কাউকে বলিনি, পাছে আমারও অবস্থা সেজদার মতন হয়, তাই বলিনি। শুধু যত বড় হতে লাগলাম মনের ভিতর ভিতর কুঁকড়ে যেতে লাগলাম। মানুষজনের সঙ্গে মিশতাম না, একা একা থাকতাম, আর সবসময় সবকিছুতে ভয় পেতাম। স্কুলে আমায় সবাই ভীতু বলে খ্যাপাতো। ইচ্ছে হতো ওদের কাউকে দাঁড় করিয়ে দিয়ে ওই লাল দরজাটার সামনে, বুঝবে তখন। তবে স্কুলে একটা ছেলেকেই শুধু জুজুর গল্পটা আমি বলেছিলাম। যাই হোক, এই করে দেখতে দেখতে 14টি বসন্ত পার করে ফেললাম। শৈশব পেরিয়ে পা রাখলাম কৈশোরে। 15তে পা দিতেই আমার ভয় ডর কেমন যেন সব কেটে গেল। যেন বহুদিনের জীর্ণ শিকল ভেঙে পড়ল। শৈশবের বিস্ময়, ভয় দুই বিদায় নিল জীবন থেকে। কৈশোরের উত্তাল অনুসন্ধান আমাকে মাতিয়ে তুলল এক নতুন যাত্রায়। হ্যাঁ, তারপর অনেকগুলো বছরের গল্প বলা প্রায় নিষ্প্রয়োজন, কারণ সেসব গল্প শুনে আপনার মতন অভিজ্ঞ সম্পাদক নিশ্চয়ই ঠোঁট বাঁকাবেন, বলবেন ওসব প্যান প্যানে মধ্যবিত্ত স্ট্রাগলের গল্প আবার কেন? ওসব শুনে কোনো লাভ নেই। এই মানুষের জীবনটাকেই যদি আস্ত একটা গল্প ভাবেন, সেই গল্পের সম্পাদনা যিনি করছেন তাকে আমার দেখতে বড় ইচ্ছে হয় জানেন। তাকে দেখলেই জিজ্ঞেস করতাম কেন তিনি আমার মতন কিছু মানুষের গল্প একটু যত্ন নিয়ে কাটাছেড়া করলেন না। কেন একেবারে নগণ্য কৃমি কীটের মতন চরিত্রে নরকের আগুনে দগ্ধ হতে দিলেন, জীবনের অমৃত সুধা পান করার সুযোগটুকু দিলেন না পর্যন্ত, বিশেষ করে আমাকে। যাই হোক, যে কারণে গল্পটা বলা, সেখানে ফিরে আসি।
অতীতের সেদিন গেছে, এখন বর্তমানের কথা বলি। আপনার নিশ্চয়ই এতক্ষণ এই প্রশ্নটি মাথায় এসেছে যে এই জুজু আসলে কি, কেনই বা আমাদের পরিবারের বাচ্চারা সেই লাল দরজার দেখা পেত। এই প্রশ্নটা আমাকেও বহুদিন তাড়া করে বেরিয়েছে। যত বড় হয়েছি, অকাল্ট নিয়ে গোপনে গোপনে আমার চর্চাও ততই বেড়েছে। যাকে আমরা বাংলায় জুজু বলি, ঠিক তেমনি প্রায় একই রকম নানান ভূত নানান দেশের লোককথায় পাওয়া যায়। এদের সকলের একটাই উদ্দেশ্য, বাচ্চাদের ভয় পাওয়ানো। কিন্তু আমি যেই জুজুর ইতিহাস সন্ধান করছিলাম, তার সঙ্গে আমার পরিবারের যে কিছু একটা যোগসূত্র আছে, সে ব্যাপারে আমার প্রবল বিশ্বাস ছিল। বহুবার আমি আমার জেঠুদের, দাদা দিদিদের ফোন করেছি, চিঠি লিখেছি, এ ব্যাপারে জানতে চেয়েছি। সকলেই কায়দা করে এড়িয়ে গিয়েছে। অনেকে তো এমন ভাব করেছে এসব কথা কোশমিন কালেও শোনেনি জানো। তবে আমিও কি ছাড়বার পাত্র? পুরো শিলিগুড়ি আমি চষে ফেলেছি এই জুজুর সন্ধান করতে গিয়ে। শেষমেশ ছাইয়ের মধ্যে মুক্তোর সন্ধানও পেয়েছি বটে। শিলিগুড়ির সদর লাইব্রেরিতে অতি পুরনো ঝুরঝুরে হয়ে যাওয়া একটা বই, দি ফোক স্টোরিজ ফ্রম হিলস, এম.আর. ল্যারিন্স নামক কোনো এক ব্রিটিশ সাহেবের লেখা। ভদ্রলোক এই অঞ্চলে দীর্ঘকাল থাকার সুবাদে এই এলাকার নানান লোককথা একটা বইয়ের আকারে ধরতে চেয়েছেন। কাজটিও দুর্দান্ত করেছেন। সেখানেই আমি এই জুজুর উল্লেখ পেলাম। জুজুকে নিয়ে এই অঞ্চলের স্থানীয় লোকেদের থেকে ওর শোনা গল্পটি অনেকটা এরকম। ঠিক যেখানে আমাদের কাসাংপাটি এস্টেট, ঠিক সেখানেই বহু বছর আগে নাকি এক অতীব বদ রাজা ছিল বলে শোনা যায়। রাজার নাম সাহেব লিখেছেন যুপেন্দ্র নারায়ণ রায়। যদিও সাহেব লিখেছেন রাজা, কিন্তু আমার মনে হয় স্থানীয় ভূস্বামী বা জমিদার। ইনি যেমন দাপুটে ছিলেন, তেমন নাকি অত্যাচারী। স্থানীয় মানুষদের রক্ত শুষে নিতেন। স্থানীয় লোকজন তাকে যেমনি ভয় করত, তেমনি তাকে মনে মনে শ্রদ্ধাও করত কিঞ্চিত। যতই হোক, রাজা বলে কথা। তবে বয়স বাড়তেই রাজার নাকি মাথায় একটা অদ্ভুত ব্যায়ামও দেখা দেয়। বাচ্চা ছেলে মেয়ে দেখলেই তিনি তাদের নানান উদ্ভট শাস্তি দিতেন। কখনো গরম লোহার শিখ পিঠে ঠেকিয়ে বসিয়ে দিতেন, কখনো পায়ের আঙুল পাথর দিয়ে মেরে থেতো করে দিতেন। বেশিরভাগই লঘু পাপে গুরুদণ্ড। তবে দণ্ডর ফলস্বরূপ বাচ্চাটির যত বেশি পীড়ন হতো, বাচ্চাটি যত কাঁদত, রাজা তত বেশি মজা পেতেন। গাঁয়ের লোকেরা তাই বাচ্চাদের ওর থেকে দূরে দূরে রাখতেন। রাজা আসছে শুনলেই বাচ্চাদের ঘরের ভিতরে লুকিয়ে ফেলা হতো। তবু রাজার কোপে কেউ না কেউ পড়তো ঠিকই। সেজন্য রাজা আসার কথা শুনলেই পাহাড়ের লোকেরা সংক্ষেপে বলতো, জু আসছে, জু। বাচ্চারা সেই নাম শুনলেই ভয়ে তটস্থ হয়ে যে যেখানে পারত লুকিয়ে পড়ত। বুড়ো রাজা ছিলেন বাচ্চাদের জম। একবার কি হলো, রাজা একটি বাচ্চাকে সামান্য অপরাধে রাজবাড়িতে তুলে নিয়ে গেলেন। সারা রাত বাচ্চাটার উপর চলল বিষম অত্যাচার। পরের দিন বাচ্চাটির রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল পাহাড়ি নদীতে। পাহাড়ের আদিবাসীরা বহুদিন ধরেই সহ্য করছিল এইসব, কিন্তু এই দৃশ্য দেখে তারা আর স্থির থাকতে পারল না। পাহাড়ে রব উঠল, রাজার নিপাত চাই। এদিকে রাজার ছেলে অহিন্দ্র নারায়ণ যথেষ্ট বুদ্ধিমান মানুষ। ইতিমধ্যে রাজ্যের দায়িত্ব তিনি নিয়েছিলেন। তবে বাপের কুকীর্তির কথা তার যে অজানা ছিল তা নয়। প্রজারা বিদ্রোহ করবে দেখে অহিন্দ্র নারায়ণ স্বয়ং সেই রাতে নিজ হস্তে পিতাকে খুন করেছিলেন।
এবং রাজ্যে জানিয়ে দিলেন ধর্ম রক্ষায় এই কাজ তিনি করেছেন। সেবারের মতন ধর্ম ও রাজ্য দুই রক্ষা হলো বটে, প্রজারাও শান্ত হলেন। মহারাজা যুপেন্দ্র নারায়ণ মরলেন বটে, তবে তার ভয়টা রয়েই গেল। তিনি জুজু হিসাবে পাহাড়ের লোকেদের লোককথায় রয়ে গেলেন বাচ্চাদের ভয় দেখানোর মূল অস্ত্র হিসাবে। পাহাড়ের লোকেরা বলে জুজু নাকি এখনো আসে বাচ্চাদের নিতে। একবার বাচ্চাদের পেলে সে নাকি বাচ্চাদের মাথা চিবিয়ে খায়। তবে এই গল্প কতখানি সত্যি তা আমার জানা নেই। জানি আপনি হয়তো এই গল্পকে তেমন পাত্তা দেবেন না, না দেবারই কথা। আপনি উঠতে বসতে প্রতিদিন কত কত গল্প পড়েন। এসব কাহিনী আপনার কাছে নিতান্তই মন গড়া লাগবে বইকি, কিন্তু এই কাহিনীর মধ্যে যে এতটা সত্যের আভাস আছে এবং সেই সত্য যে কোনোভাবে আমাদের বংশের সাথে জড়িত, সে ব্যাপারে আমার পূর্বেই এরকম দৃঢ় বিশ্বাস ছিল। তবে বর্তমানের অভিজ্ঞতার পর সেই বিশ্বাস একেবারে বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে। কোন অভিজ্ঞতা? সেইটাই এই কাহিনীর শেষ অংশ। সেখানে ফিরতে হলে আবার এই অভাগার গল্পে ফিরতে হবে। বছর 10 আগে এই অধমের বিবাহ সুসম্পন্ন হয়। তারপর বছর ঘুরতে না ঘুরতেই একটা পুত্র সন্তান, নাম বিল্টু, যার বর্তমান বয়স 9। আমি কিন্তু একদম জন্মের কয়েক মাসের মধ্যেই কান ফুটিয়ে পরিবারের নিয়ম মেনে আমার ছেলের কানে মাকড়ি লাগিয়ে দিয়েছিলাম। আমার বউ ও তার বাপের বাড়ির অবশ্য এ ব্যাপারে বিস্তর আপত্তি ছিল, তবে ওদের কথা আমি শুনিনি। ওরা হয়তো জানে না, কিন্তু আমি তো জানি আমার বংশের কি নিয়ম কানুন। আমার মনে মনে ভয়, আমার ছেলেকেও যদি জুজু এসে ধরে। যাই হোক, আমার ছেলে বেশ নির্বিঘ্নেই বড় হতে লাগলো। আমাদের 3 জনের সুখী পরিবার। আমার বাবা মা আমার বিয়ের আগেই মারা গেছেন। দেখতে দেখতে আমাদের বিল্টু বেড়ে উঠছিল তার বাবা ও মায়ের স্নেহে, প্রশ্রয়ে আর আদরে। সব ঠিকই ছিল জানেন। আমি ভেবেছিলাম আর 4-5টা বছর দেখতে দেখতে কেটেই যাবে, তারপর কোনো চিন্তা নেই, ছেলেকে নিয়ে আমি নিশ্চিন্ত হব। এদিকে এই বছর ছেলে গেল স্কুল থেকে পিকনিকে। আমি বারবার বলেছিলাম ছেলেকে পিকনিক পাঠাতে হবে না, ওর মা শুনল না। বলল সবসময় ঘরের মধ্যে বন্দি থাকলে নাকি শিশুদের মনের বিকাশ হবে না। অগত্যা কতই বার ঝগড়া করা যায়। জানেন, ছেলে গেল পিকনিকে হাসি মুখে, কিন্তু ফিরল যে সে যেন এক অন্য মানুষ। মুখ কালো হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না। যত জিজ্ঞেস করছি কি হয়েছে, কিছুতেই কোনো উত্তর দিচ্ছে না। আমি কিন্তু ঠিক খেয়াল করলাম বিল্টুর কানে মাকড়ি দুটো নেই। জিজ্ঞেস করতে বলল হারিয়ে গেছে। রাতে ওর মা জোর করে ঘুম পাড়ালো, আমিও শুলাম সঙ্গে। মাঝরাতে হঠাৎ দেখি বিল্টু বিছানায় নেই। বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। বিছানা থেকে নেমে এক দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। গিয়ে দেখি অন্ধকারে বিল্টু দেওয়ালে কি যেন আঁকছে। বিল্টু, বিল্টু কি করছো? কোনো উত্তর এলো না। আবার জিজ্ঞেস করলাম, বিল্টু এত রাতে কি করছো? না, কোনো উত্তর নেই। অগত্যা এইবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা সামনের দেওয়ালে ফেলতেই আমি চমকে উঠলাম। দেওয়ালে লাল রং দিয়ে বিল্টু একটা দরজা এঁকেছে।
আচমকাই বিল্টু বলে উঠল, বাবা, লাল দরজাটার কথা তুমি আগে তো বলনি। কোন লাল দরজা বিল্টু? দেখো বাবা, আমি কিন্তু সব জানি। ওর পেছনে জুজু আছে, তাই না? আমি কিন্তু দরজা ভেতরে ঢুকেছি। এসব কি বলছো বিল্টু? কোন লাল দরজা? তুমি জানো বাবা, সব জানো। তুমি জানো তো যে কানে কানে মাকড়ি পরিয়ে রেখেছিল, হ্যাঁ, যাতে ওর ডাক কেউ না শুনতে পায়। ও আমায় নিতে আসবে বাবা। আমি আর পারলাম না, মুহূর্তের মধ্যে গিয়ে বিল্টুকে জড়িয়ে ধরলাম। তারপর পাগলের মতো বলতে লাগলাম, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তুমি ভুল দেখছো বিল্টু, তুমি ভুল দেখছো। আচমকাই বিল্টু এবার আমার হাত দুটো খামচে ধরল। বিশ্বাস করবেন না, অতটুকু বাচ্চা, অথচ হাতের জোর যেন বড়দেরকেও হার মানায়। আর কি গরম ওর হাত দুটো, আমার চামড়া যেন পুড়ে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে বিল্টু অদ্ভুত কর্কশ কণ্ঠে বলল, দেখলি তো, আমার কাছে তোকে ফিরতেই হলো। রক্তের ঋণ শোধ তো করতেই হবে, তাই না খোকন? আমি আর পারলাম না, সজোরে একটা চড় কষালাম বিল্টুকে। বিল্টু তৎক্ষণাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ঠিক সেই সময় আমার স্ত্রী বেরিয়ে এলো ঘর থেকে। সব দেখে শুনে ও ভাবলো আমি বুঝি বিল্টুকে মেরেছি, তাও অকারণে। যাই হোক, এরপর বিল্টুকে নিয়ে বিস্তর দৌড়ঝাঁপ হলো, বুঝলেন। বড় বড় হাসপাতাল, কোনো কিছুই বাদ রাখলাম না। ছেলের জ্বর কিছুতেই কমে না। জ্বরের মধ্যে ভুলভাল কথা বলে, খালি বলে তেষ্টা পাচ্ছে, তেষ্টা। আমার চোখের সামনে আমার সেজদার সঙ্গে হওয়া সমস্ত ঘটনাগুলো ভেসে উঠল, এবং কদিনের মধ্যেই আমার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে বিল্টুর শরীরে ওই একই রকম লাল ফুসকুড়ি বেরোলো। অনেক ডাক্তার ভর্তি করলাম, সকলেই বলল বিরল চর্মরোগ, ওষুধ খেলে সেরে যাবে। কিন্তু আমি তো জানি এ কোনো অসুখ নয়, এ হলো সাক্ষাৎ মৃত্যুর সমন। আমার যা ভয় তাই সত্যি হয়েছে। বিল্টুকে জুজুতে ধরেছে। শেষমেশ না থাকতে পেরে আমি আমার স্ত্রীকে সবটা খুলে বললাম, জানেন, প্রথম থেকে সবটা। এই যেমন আপনাকে বলছি, ও সবটা মন দিয়ে শুনল। তারপর বলল, আমি নাকি পাগল হয়ে গেছি, বদ্ধ উন্মাদ। আমার ছেলের বিষয় যেন আমি কোনো সিদ্ধান্ত না নিই। আপনি বলুন, বাবা হয়ে সব জেনে শুনে ছেলেকে অমন মরতে দেখব? আমি বললাম, বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না তোমার? ঠিক আছে, আমার পৈতৃক ভিটায় চলো, তোমায় নিজের চোখে সব দেখাবো। চলো। অনেক জোরাজুরি পর রাজি হলো বটে, আমার থেকে ঠিকানাও নিল, কিন্তু যাওয়ার কথা বললেই খালি এড়িয়ে যায়। এদিকে ছেলে আমার শুকিয়ে যাচ্ছে একটু একটু করে। আর তো সময় হাতে নেই। একদিন কাউকে কিছু না বলে আমি নিজেই চলে গেলাম শিলিগুড়ি। প্রায় কয়েক দশক পর আসা। গিয়ে দেখি সেই বাড়ির একেবারে ভগ্নপ্রায় দশা। জেঠুরা সকলেই অন্যত্র বাড়ি কিনে থাকছেন, সে খবর জানতাম, কিন্তু বাড়িটার যে এমন দশা কল্পনাও করিনি। আমি ভেতরে ঢুকে অনেক খুঁজলাম, জানেন, সেই গলি ঘুপছি, সেই পুরনো সরু পথ, পেলাম না। সেজদা বলেছিল জুজু ডাকলে তবেই সেই দরজার কাছে পৌঁছানো যায়, কিন্তু জুজু তো আমায় ডাকেনি, ডাকছে না। তাহলে সেই দরজার কাছে আমি পৌঁছবো কি করে? অগত্যা কোনো উপায় না পেয়ে শেষমেশ জেঠুদের সঙ্গে যোগাযোগ করলাম। জেঠুরা তো কেউই প্রায় আর বেঁচে নেই। রাঙাদিদের সঙ্গে যোগাযোগ হলো, ওদের বাড়িতে গেলাম।
ওরা আমায় বুঝতে বলল। তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম ওই লাল দরজাটার সম্বন্ধে, সেজদার মৃত্যুর ব্যাপারটা, এমনকি আমার ছেলের যে একটা জীবন মরণ সমস্যা সেটাও খুলে বললাম। বাকিদের মুখভঙ্গিতে তেমন পরিবর্তন না এলেও রাঙাদির চোখের ভাব কেমন যেন পরিবর্তিত হলো। শান্ত কণ্ঠে আমায় বলল, ভাই, তুমি আমার সাথে এসো। তোমায় আলাদা করে আমি সবটা বলবো। এখন এইভাবে সবার সামনে সব কথা বলা যাবে না। আমিও গেলাম রাঙাদির সাথে একটা ঘরে। ঘরে বসে আছি, হঠাৎ দেখি রাঙাদি দরজাটা বাইরের দিকে লাগিয়ে দিয়ে চলে গেল। আমি ভাবলাম হলো কি? অনেকবার দরজা ধাক্কা দিলাম, কোনো লাভ হলো না। অনেক চিৎকার করলাম, তাতেও কিছু লাভ হলো না। শেষমেশ অনেক কাকুতি মিনতি করলাম আমার ছেলেটার দোহাই দিয়ে, কিন্তু তাও দরজা খুলল না। আমার মনের ভিতর একটা আতঙ্ক কেমন যেন জাঁকিয়ে বসতে লাগলো। এরা কি আমায় খুন করতে চায়? এমন করে আটকে রাখার কি মানে? তাহলে কি ওরা ভয় পাচ্ছে যে এতদিনের এই বংশের চেপে রাখা অভিশাপের কাহিনী আমি সকলের কাছে ফাঁস করে দেব? কি চায় এরা? একসময় দরজার পাশেই চিৎকার করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা শুনতে পেলাম দরজার বাইরে আমার স্ত্রীর কণ্ঠস্বর রাঙাদির সাথে কথা বলছে। এই ঘরে আছে? হ্যাঁ দিদি ভাই, এই ঘরেই তোমার কথা মতন আটকে রেখেছি। কি জিজ্ঞেস করছিল? ওই এক কথাই, লাল দরজা, জুজু, বংশের ইতিহাস, সেজদার মৃত্যু। আজ প্রায় 10 বছর ধরে ভাই এই বাড়ি আসছে। প্রত্যেকবার এসে একই কথা জিজ্ঞেস করে, আবার চলে যায়, আবার আসে, কিন্তু পরের বার আর আগের কথা মনে থাকে না। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি মিথ্যে কথাটাই না বলছে রাঙাদি। আমি এই এতগুলো বছর পরে, বিশ্বাস করুন, এই এতগুলো বছর পর প্রথমবার ওই বাড়িতে গিয়েছিলাম ওদের সাথে দেখা করতে, আর আমার নামে এত বড় মিথ্যে কথা। সত্যি কি ওই লাল দরজাটা? তোমাকে তো আগেই বলেছি দিদি, অমন কোনো কিছু কোনোদিন আমাদের বাড়িতে ছিল না। আমরা বড় হয়ে গেলাম, কোনোদিন কোনো কিচ্ছু শুনিনি। কানে মাকড়ি পড়াটা একটা সাধারণ অনুষ্ঠান, কান ফোটানোর মতনই। দক্ষিণ ভারতে এমন অনুষ্ঠান তো কত হয়, খোঁজ নিয়ে দেখো। আর ওর সেই সেজদার মৃত্যু? কোন সেজদা? খোকনের কোনো সেজদা ছিল না। আমার মেজ জেঠুর এক ছেলে ছিল, বাবলু। সে বসন্ত রোগে মারা যায়, কিন্তু সে তো খোকন এ বাড়ি আসার আগে। ওর একটা ছবি ছিল জেঠিমার ঘরে, খোকন ওটাকেই সেজদা সেজদা বলে ডাকতো। আমি যেন আবার আকাশ থেকে পড়লাম। এত বড় মিথ্যে কথা আমাকে বদ্ধ উন্মাদ প্রমাণ করে এদের কি লাভ? পারবে সেজদার ডেথ সার্টিফিকেট দেখাতে? এত যদি সাহস থাকে দেখাক। তবে এসব কথা শুনে মাথা একদম গরম হয়ে গিয়েছিল জানেন। কিন্তু এরপরেই রাঙাদি আরো ভয়ঙ্কর একটা কথা বলল। কিছু মনে করো না দিদি, খোকনের ছোট থেকেই একটু মাথায় সমস্যা। নানান জিনিস কল্পনা করে নেয়, নিজের মনে মনে নানান আজগুবি জিনিস ভেবে সেগুলোকে বিশ্বাসও করে। সেজদাও ওরকমই, ওর মনের একটা কল্পনা। প্রথম প্রথম ও যখন সেজদার কথা বলতো তখন কেউ অতটা পাত্তাও দেয়নি। পরে ব্যাপারটা বাড়াবাড়ি হলে সবার টনক নড়ে। বাড়ির লোক ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে সেজদা নেই, কিন্তু ও বিশ্বাসই করতে চাইতো না। কদিন পরে পরেই বলতো ও সেজদাকে দেখেছে। সেই জন্যই তো ওকে ওই বাড়িতে রাখা হলো না। ছোট কাকা ওকে কলকাতায় নিয়ে চলে গেলেন। তুমি বরং বিল্টুকে ভালো ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে ও। সেসব হবে, তবে তোমার দাদা যা পাগলামি শুরু করেছে তাতে ওকে বাড়িতে রাখলে ও আমার বিল্টুটাকেই না মেরে ফেলে। ওকে ওকে পাগলা গারদে দিতে হবে, যা বুঝছি। হ্যাঁ জানি জানি, আপনি আমায় পাগল ভেবেই নিয়েছেন। সত্যি বলতে এই চিঠিটাও আমি পাগলা গারদে বসেই লিখছি। কিন্তু গল্পের শেষটুকু শুনুন, তবেই না বুঝতে পারবেন কে পাগল আর কে পাগল নয়। হ্যাঁ, যেই রাতে ওরা আমায় ওই ঘরে বন্ধ করে রেখেছিল সেই রাতেই আমি আবার
ওই লাল দরজাটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম জানেন। তবে এবারের স্বপ্নটা বড়ই অদ্ভুত। কিন্তু সেই স্বপ্নটা দেখা মাত্রই আমার মনে থাকা এতদিনের সমস্ত প্রশ্ন একেবারে দূর হয়ে গেল। কি সেই স্বপ্ন? আমি দেখলাম সেই লাল দরজার সামনে রাজ পোশাক পরে একজন বলিষ্ঠ যুবক দাঁড়িয়ে আছে, পাশেই বয়স্ক একটি লোক। যুবকটি ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবাকে কি এই চোরা কুঠুরিতেই বন্দি করে রেখেছেন নায়ক মশাই? আগে রাজকুমার, আর তো কিছু করার নেই। আপনি তো রাজ্যে জানান দিয়েছেন আপনার হাতে রাজা যুপেন্দ্র নারায়ণ নিহত হয়েছেন। এখন তার কোনো উপায় নেই। এই চোরা কুঠুরির কথা আমি, আপনার পিতার, আপনি ছাড়া কেউ জানে না। কিন্তু 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 কি? এভাবে কতদিন এই ঘরে সাধারণত আমরা ডাকাত বা বিদ্রোহীদের ধরে এনে গুম খুন করি। এখানে বেশি দিন থাকলে তো উনি মৃত্যুবরণ করবেন তো? আমিও তাই চাই। নিজের হাতে পিতৃ হত্যার চেয়ে অনেক ভালো পায়। ঠিক এমনি সময় সেই লাল দরজার পিছন দিয়ে একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। কেউ যেন দরজায় ধাক্কা দিতে দিতে সজোরে চিৎকার করছে, আমায় এখান থেকে মুক্তি দে মহেন্দ্র। নিজের নিজের বাপকে এইভাবে গুম খুন করে সিংহাসনে বসবি, প্রজাদের কাছে নাম কিনবি? এই আমি বলে দিচ্ছি, আসছে অমাবস্যার আগে আমায় যদি মুক্তি না দিস, তবে তবে এই গুম ঘরেই আমি আত্মহত্যা করব। আর আর আমার অভিশাপ সৃষ্টির শেষ পর্যন্ত এই বংশের ওপর থাকবে। এই বংশের কোনো বাচ্চাকে আমি শৈশবের গণ্ডি রাখতে দেব না। জীবনে 14টি বসন্ত দেখার আগেই আমি ওদের নিতে আসবো। এবার বুঝলেন তো স্বপ্নের মানেটা? কিভাবে সেই লাল দরজা, ওই অত্যাচারী রাজার গল্প আর আমাদের বংশ একে অপরের সঙ্গে যুক্ত। আগে ঠিক ধরেছেন, আমরা ওই রাজারই বংশধর, ওই অত্যাচারী বুড়ো রাজা যুপেন্দ্র নারায়ণের। সেই কারণেই কৈশোরে পা দেওয়ার আগে পর্যন্ত 14 বছর বয়স হওয়া অবধি আমাদের বংশে বাচ্চাদের কানে মাকড়ি পড়তে হয়, যাতে জুজুর ডাক আমরা কানে শুনতে না পাই। এরপরে আমি স্বপ্নে আবার ওই লাল দরজাটা দেখতে পেলাম, আর সেই ঘরের ভেতর থেকে কর্কশ কণ্ঠস্বর আমার সঙ্গে কথা বলল। হ্যাঁ, জানি আপনি বিশ্বাস করবেন না, ও আমার সঙ্গে কথা বলতো। ও বলল ও আমার ছেলের প্রাণ ভিক্ষা দেবে, কিন্তু তার বদলে আমায় একটা কাজ করতে হবে, এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না। আগে বিশ্বাস করুন, আমি স্বপ্নেও ভাবিনি এমন কিছু আমাকে কোনোদিন করতে হতে পারে। ও কি বলল জানেন? এই পর্যন্ত পড়ে হাতে ধরে থাকা কাগজটা দলা পাকাতে লাগলেন নিবারণ সান্যাল, দৈনিক সংবাদ পত্রিকার মুখ্য সম্পাদক। ড্রাইভারের পাশের সিটে বসা তার অ্যাসিস্ট্যান্ট প্রকাশ সাউ ফিক করে হেসে ফেলল, বলল, গল্পটা যে অতি উচ্চমানের গঞ্জিকা সেবনের ফল সে তো বুঝতেই পারছো। কে লিখেছে কে জানে, বেনামা চিঠি, কোনো অ্যাড্রেস লেখা নেই। লেটার বক্সে ফেলে গেছে দেখে আমি ভাবলাম গুরুত্বপূর্ণ কোনো লিড দেবে, সেজন্য কেউ বেনামে চিঠি লিখেছে। না, কোথাকার কোন লাল দরজা, জুজু, হাউ স্টুপিড। আরে গল্পের শেষটা পড়লেন নাই তো? দেখবেন রাত্রির বেলা ঠিক আপনার টেনশন হবে। এমন একখানা সত্যি ঘটনা অবলম্বনে থ্রিলার মার্কার লেখার শেষ ক্লাইম্যাক্সটা জানা হলো না। হ্যাঁ, রাতে ঘুম এলে হয়। নিগুচি করেছে ক্লাইম্যাক্সের যত সব। ইতিমধ্যেই বাইরে বৃষ্টি নেমেছে। নিবারণ বাবু গাড়ির মধ্যেই একটা বই খুলে বসলেন। এসব পাগলের প্রলাপ পড়ে মুখটা একেবারে তেতো হয়ে গেল। বাড়ি ঢুকে জুতোটা সবে ছাড়ছেন নিবারণ বাবু, আচমকাই ওনার স্ত্রী হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন।
তার চোখে মুখে অস্বস্তির ছাপ। কি হয়েছে রিঙ্কু? দেখো না, মিতুল কেমন যেন করছে সন্ধ্যাবেলা থেকে। ঘরে এসো, দেখো একবার। মিতুলের আবার হলো কি? এই তো সকালে বেরোনোর আগেও দেখে গেলাম দিব্যি আছে। এই বছর সবে ক্লাস 3-তে উঠেছে মিতুল, অথচ পড়াশোনায় এখন থেকেই খুব মনোযোগ। ঘরে ঢুকতেই অবাক হয়ে গেলেন নিবারণবাবু। মিতুল খাটের এক কোণে গুটিসুটি মেরে চুপটি করে বসে রয়েছে, তার মুখ একেবারে কালো হয়ে গিয়েছে। কি হয়েছে মিতুলের? জানি না, আমি আমি এই শাড়ির পাড় বসাতে দিয়ে এসেছিলাম। পাশের পাড়া থেকে ওটাই আনতে গেছিলাম। এসে দেখে এমনভাবে বসে আছে ও। কতবার কত করে জিজ্ঞেস করছি কি হয়েছে বল আমাকে কিছুতেই বলছে না। কি হয়ে গেল মেয়েটা? নিবারণবাবু মিতুলের দিকেই এগিয়ে গেলেন। মিতুল রানী, কি হয়েছে? কেউ কি বকেছে? মুখ গোমরা কেন? কোনো উত্তর নেই। মিতুল মাথা নিচু করে আগের মতোই বসে রয়েছে চুপ করে। নিবারণবাবুর এবার যেন একটু খটকা লাগলো। মিতুল, কি হয়েছে আমায় বল। মিতুলের মুখটা টেনে তুলল নিবারণবাবু, আর সঙ্গে সঙ্গেই বুকের ভেতরটা কেমন ছ্যাঁদ করে উঠল তার। মেয়েটার মুখটা কেমন অস্বাভাবিক রকম শুকিয়ে গিয়েছে। মিতুল এবারে উত্তর দেয়, বাবা, ওই লাল দরজাটার ভেতর থেকে আমাকে একজন ডাকছিল। কার ভিতর থেকে? সেই লাল দরজাটা। লাল দরজা আবার কোথায় মিতুল? কেন? সিঁড়ির নিচে। এসো, আমার সাথে এসো, আমি দেখাচ্ছি তোমাকে। এবারেই কি যেন হলো। নিবারণ সান্যালের বুকের ভেতর কে যেন সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলো। মেয়ের পিছন পিছন একতলার সিঁড়ির নিচটা এসে দাঁড়ালেন তিনি। মিতুল এইবারে হাত দেখিয়ে ওনাকে বলল, ওই তো দরজাটা, এখানেই ছিল। আমি ওটার ভেতর ঢুকেছিলাম। নিবারণবাবু অবাক হয়ে গেলেন। দেখলেন কোথাও কোনো দরজা নেই, কেবলমাত্র দেওয়ালের উপর একটা লাল রঙের দরজা রং পেন্সিল দিয়ে আঁকা। উনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এখানে লাল দরজা ছিল? তুমি ভিতরে ঢুকেছিলে? হ্যাঁ, ভেতর থেকে ও আমায় ডাকছিল। কে ডাকছিল? জুজু। এক মুহূর্তে নিবারণ সান্যালের পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। কয়েক মুহূর্তে উনি মিতুলের দিকে বোকার মতন চেয়ে রইলেন কেবল। ওর হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, গলা যেন ধরে আসছে তার। পরক্ষণে নিবারণবাবু পাগলের মতন দৌড় দিলেন বাইরে রাখা গাড়ির দিকে। বড় ভুল হয়ে গেছে আমার। ওই চিঠিটা শেষ পর্যন্ত পড়া উচিত ছিল। অন্ধকারের মধ্যেই মোবাইলের ফ্ল্যাশ হাতে চিৎকার করলেন তিনি, এই চিঠিটা পেলে? আগে পাইনি স্যার, খুঁজছে। ড্রাইভার বিরস মুখে খুঁজতে খুঁজতে উত্তর দিল, কিছুক্ষণ আগে পর্যন্ত ঝমঝমে বৃষ্টি হয়ে গিয়েছে। সেই কাগজ এখানে থাকলেও কি আর পাওয়া যাবে? কে জানে ঠিক এখানেই আদৌ চিঠিটা ফেলেছিলাম নাকি। মাঠের কাদার মধ্যেই মোবাইলের ফ্ল্যাশ জেলে পাগলের মতন খুঁজছিলেন তিনি। হাইওয়ের পাশে দিগন্ত বিস্তৃত এই মাঠ রাতের অন্ধকারে যেন অদ্ভুত রূপ ধারণ করেছে। চতুর্দিকে অসংখ্য ব্যাঙ আর ঝিঁঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। এই যেন এক অন্য জগতে এসে পড়েছেন তিনি। এবারে আচমকা ড্রাইভারের গলায় চমকে উঠলেন নিবারণ সান্যাল। স্যার, এইটা দেখুন তো, পেয়েছি মনে হচ্ছে। নিবারণবাবু কোনো মতে ছুটতে ছুটতে এসে ড্রাইভারের হাত থেকে সাদা কাগজটা নিলেন। তারপরেই সেটা খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই তো পাওয়া গেছে। এই তো শুরুতেই লেখা, মাননীয় সম্পাদক মহাশয়। চিঠির শেষ ভাগটায় এবারে মনোনিবেশ করলেন তিনি, আর সঙ্গে সঙ্গে ওনার মুখের ভঙ্গিমা ক্রমশ বদলে যেতে লাগলো যেন। এই মুহূর্তে ফ্ল্যাশ লাইটের আলোয় ওনার মুখ দেখলে যে কেউ বলবেন উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। চিঠির শেষটা খানিকটা এই রকম। ও কি কথা বলল জানেন? স্বপ্নের মধ্যেই ও আমায় বলল ও মুক্তি পেতে চায়। হ্যাঁ, আজ থেকে কয়েকশো বছর আগে
ওই বদ্ধ চোরা কুঠুরিতে যে নৃশংস রাজা যুপেন্দ্র নারায়ণের আত্মা অচিরেই পরিণত হয়েছিল জুজুতে, সে আমায় বলল সে মুক্তি পেতে চায়। তবে সেই পৈশাচিক দশা থেকে মুক্তি চায় না, সে মুক্তি পেতে চায় আমাদের বংশ থেকে, ওই লাল দরজার বন্দি দশা থেকে। এই বংশের সন্তানদের মারতে মারতে সে ক্লান্ত হয়ে পড়েছে। সে চায় এই দুনিয়ার সমস্ত নিষ্পাপ বাচ্চাদের কাছে পৌঁছে যেতে, তাদের ভয়ঙ্কর ভয় দেখিয়ে নির্মমভাবে হত্যা করতে। আর সেই জন্য আমাকে কি করতে হবে জানেন? লাল দরজাটাকে পৌঁছে দিতে অন্যদের কাছে। কিভাবে? আগে আপনি যা ভাবছেন ঠিক সেভাবেই, জুজুর গল্পটা শুনিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই চিঠিটা পড়ছেন, এটাই ওই লাল দরজাটা। এই যে আপনি পুরো গল্পটা পড়লেন, জুজুর ব্যাপারে জানলেন, এইবার আপনার বুকের ভেতরেও একটা চোরা ভয় উঁকি মারছে নিশ্চয়ই। আপনি ভাবছেন নিশ্চয়ই এই গল্পটা যদি সত্যি হয়, সত্যি জুজু যদি ধরে, ব্যাস আমার কাজ শেষ। লাল দরজাটা এবার পৌঁছে যাবে আপনার কাছেও। ভয়, আপনার মনের মধ্যে যে অবাস্তব ভয়টা উঁকি মারছে এই মুহূর্তে, এটাই সেই লাল দরজাটা। বুঝলেন? কি ভাবছেন? আমায় জেলে দেবেন? হাতের সামনে পেলে খুন করবেন? সেই উপায় আর নেই, কারণ চিঠি আপনার অফিসের লেটার বক্সে ফেলেই আমি নিজেরই হলিলার সাঙ্গ করব। আগে ঠিক ধরেছেন, সুইসাইড। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমার আর কিচ্ছু করার ছিল না, নিজের সন্তানের জন্য এই কাজটা আমাকে করতেই হতো। কিন্তু আমিও তো একজন বাবা। এই যে আপনাকে আমি সবটা জানালাম, ওর মুক্তির পথ খুলে গেল, এতে আমার বাচ্চা ছেলেটা বেঁচে যাবে। কিন্তু আপনার সন্তান, সে কিন্তু বাঁচবে না। জুজু ওকে নিতে আসবেই। বিশ্বাস না হলে মিলিয়ে দেখবেন। তবে ততক্ষণে এই দুনিয়ায় আমি থাকবো না। যতই হোক, আমিও তো একজন মানুষ। বিশ্বাস করুন, জীবনে কোনো পাপ করিনি, একটা মশাও মারিনি কখনো। এই চিঠি লিখতে লিখতে মরমে মরে যাচ্ছি। এই পাপ কাজের পরে আমি আর আয়নার সামনে দাঁড়াতে পারবো না। অতঃপর আগে এই চিঠি যতক্ষণে আপনার কাছে পৌঁছেছে, ততক্ষণে আমার ভবলীলার সাঙ্গ হয়েছে, আর তারই সাথে খুলে গেছে সেই লাল দরজাটা। ভাবছেন নিশ্চয়ই এর থেকে বাঁচবার পথ কি, তাই তো? খুব সহজ। এই যেমন আমি আপনাকে জুজুর পুরো গল্পটা শোনালাম, আপনিও এই গল্পটা আরো অনেকের মধ্যে ছড়িয়ে দিন। আপনার পত্রিকায় কিংবা কোনো গল্প সংকলনে একটু মাল মশলা যোগ করে ছাপিয়ে দিন। পারবেন না? যত লোক জুজুর কথা পড়বে, যত লোক জুজুর কথা জানবে, ততই আপনার বাঁচার সম্ভাবনা বেশি। শুধু খেয়াল রাখবেন, মানুষ যেন দোলাচলে থাকে। তারা যেন ভাবে এটা কি শুধুই একটা গল্প, পাগলের প্রলাপ। হ্যাঁ, তাদের মনের ক্ষীণতম আশঙ্কাই যথেষ্ট লাল দরজাটা খুলে যাওয়ার জন্য। একই সঙ্গে গল্পের শেষে সকলকে সাবধানও করে দেবেন, বুঝলেন? চাইলে ওনাদের জন্য আমার চিঠির এই অংশটুকু তুলে দিতে পারেন। হ্যাঁ পাঠক, আপনাকেই বলছি, আপনি এই গল্প বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তবে এই গল্পে উল্লেখ করা সব ঘটনাই 100% সত্যি। তাই এই কাহিনীটি পুরোটা পড়ার পরে দয়া করে নিজের সন্তানকে চোখে চোখে রাখুন, খেয়াল রাখুন ও হঠাৎ কোনো শব্দ শুনতে পাচ্ছে না তো।
বা দেওয়ালে কোনো দরজা আঁকছে না তো? পারলে সব রং পেন্সিল কেড়ে নিন। ওরা যেন দেওয়ালে কোনো কিছু না আঁকতে পারে। বিশ্বাস করুন, জুজু যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে আপনার ঘরে। এখনো কি অবিশ্বাস করছেন? বিশ্বাস না হলে কদিন অপেক্ষা করুন, নিজে থেকেই টের পেয়ে যাবেন। আমি যা বলছি তা মিথ্যে নয়। জুজু আছে, সত্যিই আছে। বাচ্চাদের সন্ধানে সে ঘুরে বেড়ায়, আর বাচ্চা সামনে পেলে তার মাথা চিবিয়ে খায়। জুজু আছে, হ্যাঁ, জুজু কিন্তু সত্যি সত্যি আছে। শুনছিলেন দেবমাল্য কর্মকারের বৃত্তা। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। অংশুর চরিত্রে সৌরভ, নবীনের চরিত্রে সৌম্যজিৎ, সনাতনের চরিত্রে অচ্যুত, অন্বেষা, শেফালি এবং বৃত্তার চরিত্রে বর্ণালী, পুলিশ, জনৈক বৃদ্ধ এবং সর্বজিতের চরিত্রে কুন্তল। আজকের গল্পটির অডিও রূপান্তর করেছে পার্থ। আবহে টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ দীপক এবং গল্পটির সমগ্র পরিচালনায় কুন্তল ভট্টাচার্য। আগামী সপ্তাহে আপনাদের জন্য আসছে বিভা স্পেশাল প্রজেক্ট অঙ্কুর বরের পোড়া চন্দন। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।